আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশকে সমমর্যাদার রাষ্ট্র হিসাবে দেখে না, বলছেন রুহুল কবির রিজভী। এদিকে 10 মাসে উপদেষ্টাদের পিএস শত কোটি টাকা কামিয়েছে, বলছে রুমিন ফারহানা। জানাবো ঈদ উপলক্ষে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি, রয়েছে একাধিক দাবি। এবং সর্বশেষ জানাবো নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসন বসতে পারবেন না, বলছেন ইশরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত বাংলাদেশকে সমমর্যাদার রাষ্ট্র হিসাবে দেখে না, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এবারের ঈদুল আজহার হচ্ছে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশ, তবে দেশ এখনো নানাবিধ সংকট ও দুর্ভোগে জর্জরিত। রিজভী বলেন, ভয়, আতঙ্ক, গুম, খুন ও মিথ্যা মামলার অগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে রয়েছে। দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা গণতন্ত্রের সকল চিহ্ন মুছে দিয়ে এক নৈরাজ্যিক পরিবেশ ক্ষমতায় ছিল, কিন্তু অবশেষে ছাত্র জনতার মিলিত প্রতিরোধের মুখে তার পতন হয়েছে। তিনি বলেন, নিষ্ঠুর স্বৈর শাসকরা মনে করেন জনগণকে দমন করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু ইতিহাস বলেছে তাদের পরিণত হয় বেদনাদায়ক ও অপমানজনক। রিজভী বলেন, গত বছরের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত। জনগণ সরকারের কাছে বিশাল কিছু প্রত্যাশা না করলেও আইনের শাসন ও ন্যায় বিচার প্রত্যাশা করেন। তিনি বলেন, সারা দেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত আগস্ট থেকে চলতি মার্চ পর্যন্ত প্রায় 14,000 অপহরণ সংঘটিত হয়েছে। পুলিশ এখনও প্রো-অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছেন না। ঢাকা মহানগরের পরিস্থিতি ছিনতাইয়ের স্বর্গরাজ্য আখ্যা দিয়ে তিনি বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এমনকি মগবাজারে প্রকাশ্যে কিশোরীদের আঘাত করে সর্বোচ্চ লুট করা হচ্ছে। ফ্যাসিস্টদের শেষ বছরের তুলনায় অপরাধের হার বেড়েছে 6.16%। বিএনপির নেতা বলেন, জনগণকে নিরাপদ রাখতে সরকারের কোনো ব্যাপক ভিত্তিক উদ্যোগ চোখে পড়ছে না। রিজভী ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত মে মাসে বিএসএফ নির্মাণকারী 6 জন বাংলাদেশিকে হত্যা করেছে। দ্বিপক্ষিক প্রত্যাবাসন চুক্তি না মেনে প্রতিদিন শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সৎ প্রতিবেশী সুফল আচরণের পরিপন্থী। তিনি বলেন, ভারত বাংলাদেশের সমমর্যাদার রাষ্ট্র হিসেবে দেখেন না। পুশিন, সীমান্ত হত্যা, পণ্যের ওপর নিষেধাজ্ঞা সবই বাংলাদেশের চাপের মধ্যে রাখার মাস্টার প্ল্যানের অংশ। রিজভী অভিযোগ করেন, ঈদের একদিন আগেও দেশের বহু কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। স্বল্প আয়ের শ্রমিকরা কষ্টে দিন যাপন করছে। সরকারের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে শ্রমিকদের পাওয়া নিশ্চিত করা। তিনি বলেন, একটি জনসমর্থিত সরকার প্রথম দায়িত্ব হলো শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, অথচ সরকার নির্বিকার ও উদাসীন। সংবাদ সম্মেলনে রিজভী সরকারের প্রতি আহ্বান জানান, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে 10 মাসে উপদেষ্টাদের পিএস শত কোটি টাকা কামিয়েছে, বলছে রুমিন ফারহানা। বর্তমান অরাজনৈতিক সরকারের উপদেষ্টাদের পিএসরা মাত্র 10 মাসে শত কোটি টাকা অর্জন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, রাজনীতিবিদদের অহেতুক গালি দিয়ে কোনো লাভ নেই। আজ যারা ক্ষমতায় তারা নিজেদেরাই লোভী, দুর্নীতিগ্রস্ত ও মিথ্যাবাদী। অরাজনৈতিক সরকারের লোকদের ফেরেশতা মনে করা হলেও তাদের পিএসরা যেন ইবলিশ। অথচ অতীতে একজন পিএস তার জন্য প্রবীণ রাজনৈতিক সুরজিৎ সেনগুপ্তকে জীবন শেষ দিনগুলো কালো বিড়ালের তকমা নিয়ে পার করতে হয়েছিল। তখন জনগণ তাকে ক্ষমা করেননি। আর আজ যাদের কোনো পারিবারিক বা সামাজিক পটভূমি নেই, তারা রাষ্ট্রীয় সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের দিনের শেষে জনগণের কাছে ফিরে যেতে হয়, সেই দায়বোধ তাদের মধ্যে কাজ করে। তারা জানে আজ নয় কাল হলেও মানুষের মুখোমুখি হতে হবে।
কিন্তু উপদেষ্টারা জনবিচ্ছিন্ন। তারা বাংলাদেশের কিছুদিন থাকতেও পারে, আবার আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরেও চলে যেতে পারে। তাদের ফিরে আসার প্রয়োজন নেই, তাই তাদের কোনো দায়বদ্ধতাও থাকবে না। বাজেট ও সমসাময়িক ইস্যু নিয়েও তিনি সরকারকে কড়া সমালোচনা করে বলেন, ইস্যু তৈরি করে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই কৌশল আপনাদের অপরিচিত হতে পারে, অতীতেও আমরা এমন পরিস্থিতি দেখেছি। দ্বিতীয় দফায় রাজনৈতিক সংগ্রাম অংশ নেওয়ার পরেও কোনো সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। কথাবার্তা যতই সুন্দর হোক, তারা কোনো প্রশ্নের জবাব দেয় না, কোনো সমাধানও দেয় না। ঈদ উপলক্ষে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি, রয়েছে একাধিক দাবি। আসন্ন ঈদ উল আজহার উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি ওয়ার্ডে ভলান্টিয়ারের উপস্থিতি, 2 সিটির মধ্যে আলাদা হটলাইন নাম্বার যুক্ত করে চালু করা হয়েছে। তারা জানান, ঈদ উল আজহার সময় প্রতিটি ওয়ার্ডে তাদের ভলান্টিয়াররা উপস্থিত থাকবেন। যে কোনো জরুরি প্রয়োজন এবং নাগরিকের সেবা ব্যাহত হলে তাদের টিম যথাসম্ভব সচেষ্ট থাকবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হটলাইন নাম্বার করলে 30 মিনিটের ভেতরে তাদের প্রতিনিধি দল সেখানে পৌঁছে যাবে। এনসিপি ঢাকা মহানগরের টিম বর্জ্য অপসারণে সহায়তা করবে সিটি কর্পোরেশনের। এছাড়াও কোরবানি ঈদ উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনমূলক ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানান তারা। 1. চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী চামড়া সংরক্ষণের কেন্দ্র করা। 2. মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা। 3. 24 ঘন্টার মধ্যে ঢাকার সব বর্জ্য অপসারণ করতে হবে এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক নিয়ে নগরের বাসযোগ্য করে তুলতে হবে। 4. ঈদে ফাঁকা রাজনৈতিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং গরু ব্যবসায়ীদের সাধারণ যাত্রীদের বাড়ির যাত্রার পথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না, বলছেন ইশরাক। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। বলেছেন, প্রয়োজনে বিজ্ঞপ্ত কাউন্সিল ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে বিজ্ঞপ্ত নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যকর পরিচালিত করা হবে। ইশরাক হোসেন বলেন, নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না। হ্যাঁ, আমিও বসতে পারতাম যদি তাদের সঙ্গে কোথাও একটা কম্প্রোমাইজ করতাম, কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনে ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে এসেছি এখানে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন তাদের সঙ্গে মাঠেও থাকবো। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক হোসেন বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আয়ত্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধ জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।